ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু ভোট গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ। 8 বছর আগে ধারণ ক্ষমতা পূর্ণ হলেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল্ডে। অতিরিক্ত বর্জ্যে হুমকিতে পরিবেশ। লোড গাড়ি ওঠার সময় যখন কন্ট্রোলটা তখন নিচের দিকে পড়ে যায়। আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার, এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্ষায় বেহাল দশা চট্টগ্রাম নগরীর 100 কিলোমিটার সড়কে। খানাখন্দ গর্তে ঘটছে দুর্ঘটনা, 6 জনে ভাগ করে দ্রুত সংস্কারের আশ্বাস কর্পোরেশনের। কাতারে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ। ভিনদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে কর্মসংস্থান। আমাদের এখানে কার্পেট, পর্দা, সোফা, তারপর রেডিমেড এভরিথিং, হাউস ডেকোরেশনের সব কিছু পাওয়া যায়। কাতারেরও আমাদের সাথে একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তারা আমাদেরকেও অনেক রেসপেক্ট করে, আমরাও তাদেরকে অনেক রেসপেক্ট করি। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপরে 25 থেকে বাড়িয়ে 50% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। অন্যায্য ও অযৌক্তিক বলল ভারত। স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর অনিক। গত 5 আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি পাঠানো হবে এবং সেই কথারই পুনরাবৃত্তি করে আর তার ফলশ্রুতি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠির পাঠানো হয়েছে সিইসির কার্যালয়ে। চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভোটের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সিইসি। বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট কর্তা সহ অন্যান্য অংশীজনদের সাথেও ধারাবাহিক বৈঠক করবে কমিশন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এই ভাষণের 24 ঘণ্টা পরেই 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। বুধবার রাতে ইসিকে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করা হয়। উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়। চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন। এতে বিগত 15 বছরে নাগরিকের ভোটাধিকারের প্রেক্ষাপট তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও স্মরণীয় করতে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। এর আগে বুধবার দুপুরে ব্রিফিংয়ে নিজ কার্যালয়ে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার। জানান, তফসিল ঘোষণা হবে ভোটের অন্তত 2 মাস আগে। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে জানবেন তো নিশ্চয় আগে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের অংশীজনদের সহযোগিতার কথা জানান সিইসি। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তোর মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। এই সময় কথা ওঠে কমিশনের চলমান নানান কার্যক্রম নিয়ে। সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, ভোট সংক্রান্ত কেনাকাটা সহ বেশ কিছু বিষয়ে। সিইসি বলেন, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে বেশ কিছু কাজ সম্পন্ন করবে নির্বাচন কমিশন। মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল। কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনাই নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশব্যাপী কর্মকর্তাদের সতর্ক করে যাচ্ছে কমিশন। এবারে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে বিগত সময়ের অনাস্থার দিকটি ঠিক হবে বলেও আশাবাদী ইসি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
আমার পেছনে যে ময়লার স্তূপটা দেখতে পাচ্ছেন সেটি আমিনবাজার ল্যান্ডফিল্ডের একটি চিত্র। এখানে ময়লার যে স্তূপ তার উচ্চতা প্রায় 90 ফুট। আমি আবার বলছি 90 ফুট, যেখানে থাকার কথা ছিল 30 ফুটের আশেপাশে। 2017 সালেই এই আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ধারণ ক্ষমতা শেষ হয়েছে, কিন্তু গেল 8 বছর পার হলেও এখনও সেখানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং এই বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন বর্জ্যের গাড়ি চালক যারা আছেন তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন, পাশাপাশি অতিরিক্ত বর্জ্যে হুমকির মুখে পড়ছে চারপাশের পরিবেশও। শম্পা বিশ্বাস খুঁজে দেখেছেন এর পেছনে আদ্যপান্দ, যেখানে ক্যামেরা ছিলেন তৌহিদুর রহমান। বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে আমিনবাজার ল্যান্ডফিলে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস হয়ে সবশেষে এসে জমা হয় আমিনবাজারের এই ভাগাড়ে। প্রতিদিন আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্যের গাড়ি আসে 700 থেকে 800টি। এর মধ্যে ডিএনসিসির নিজস্ব গাড়ি 500টির বেশি, আর বাকিগুলো প্রাইভেট গাড়ি। এক একটি প্রাইভেট বর্জ্যের গাড়ি গড়ে 10 টন করে বর্জ্য পরিবহন করে। অন্যদিকে সিটি কর্পোরেশনের নিজস্ব গাড়িতে এই বর্জ্যের পরিমাণ থাকে 3 থেকে 4 গুণ। শঙ্কার বিষয় হলো, আগে এই বিপুল পরিমাণ বর্জ্য নিয়ে গাড়িগুলো 30 ফুট উচ্চতায় উঠলেও এখন উঠতে হয় 90 ফুট উপরে। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। অনেক সময় গাড়িগুলি সাইড করে যায়, ওরা গেলেও এটা আবার আমাদের আরো অন্য গাড়ি আছে সেগুলো দিয়ে আমাদেরকে হেল্প করে উঠায় দেয়। অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা ঘটে, এমন দেখা যায় রাস্তার কারণে হয়, আবার ওই যে নিচে চাকার নিচে হয়তো একটা পলিথিন পড়লো বা ময়লা কিছু পড়লো, এই কারণে হয়তো পিছলে যায়। উঠতে তো কষ্ট হয়, এটা করা দরকার, কিংবা আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার। এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা তো এখন চলে না। এখন আমাদের জন্য সবচেয়ে রিস্ক, যখন গাড়িটা আপনি যখন লোড গাড়ি উঠার সময় যখন কন্ট্রোল না হয় তখন নিচের দিকে পড়ে যায়। এরকম ভাবে অনেক, গত সপ্তাহ আমার 2 বার পড়ছে। দুর্ঘটনার বিষয়ে অবগত ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানালেন, নতুন করে 80 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যার মধ্যে 30 একর বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের আর বাকি 50 একর ল্যান্ডফিলের জন্য। তবে নতুন করে অধিগ্রহণ করা জমিতে বর্জ্য ফেলা যাবে 2026 সালের শেষের দিকে। 17-এর পরে আজকে প্রায় 8 বছর এটা অতিরিক্ত সময় ধরে চলছে। এইখানে ওয়েস্ট আমরা ধারণা করেছিলাম হয়তো 30-35 ফিট পর্যন্ত এইটার ওয়েস্টের হাইট হবে। এই মুহূর্তে আজ থেকে দিন 20 আগে আমরা এটার একটা টপোগ্রাফিক সার্ভে করেছি, ওখানে আমরা ওটার এক্স্যাক্ট হাইট পেয়েছি 90 ফিট। সেকেন্ড ল্যান্ডফিলটা শেষ হতে হতে আমরা ধরে নিচ্ছি এটা 26-এর এন্ড অফ 26 পর্যন্ত লেগে যাবে। তার মানে আমাদের বর্তমান যে ল্যান্ডফিল এটাকেই যে কোনোভাবেই হোক ম্যানেজ করে আমাদেরকে 26-এর এন্ড অফ 26 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ উচ্চতায় বর্জ্য ফেলায় আমিনবাজার ল্যান্ডফিলের আশপাশের প্রাণ প্রকৃতিতেও প্রভাব পড়ছে। এক গবেষণায় দেখা গেছে, পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে ল্যান্ডফিল থেকে নির্গত গ্যাস, যার মধ্যে মিথেন অন্যতম। তাই সিটি কর্পোরেশনকে আমিনবাজার নিয়ে এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। আমিনবাজার ল্যান্ডফিল সাইটে বর্তমান যে অবস্থা রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের সুস্পষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় একটি অরাজকতা এবং ব্যর্থতার একটি চিত্র আমরা দেখতে পাই। বর্জ্য পানির কারণে যে নদী দূষিত হচ্ছে এবং আশেপাশের যে জীববৈচিত্র্য এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এটি দেখভাল করার যে দায়িত্বটি পরিবেশ অধিদপ্তরের ছিল, সুস্পষ্টভাবে তারাও ব্যর্থ হয়েছে। টোটাল এটি একটি ব্যর্থতার চিত্র। এটি অনতিবিলম্বে এটিকে একটি ভালো ম্যানেজমেন্টে আনা উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রতি বছরই রাজধানীতে বর্জ্যের পরিমাণ বাড়ছে। তাই পরিকল্পিত নগরী গড়তে হলে এখনই বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। এত বড় একটা ক্যাপিটাল সিটিতে আমরা যখন বসবাস করি, তার অবশ্যই এখানে একটা বিজ্ঞান ভিত্তিক ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকা উচিত, যার খুবই আংশিক একটা বিষয় এখানে আছে, শুধুমাত্র সংগ্রহ করে এবং পরিবহন করে। এই দুটো ঠিক আছে, কিন্তু সর্টিং, রিসাইক্লিং এবং ডিসপোজাল এটার কোনোটাই সঠিকভাবে হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় 2009 সালে আমিনবাজারে 54.88 একর জমিতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য ফেলার মেয়াদ শেষ হয় 2017 সালে, কিন্তু এখনও এই ল্যান্ডফিলে বর্জ্য ফেলা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিনবাজার ল্যান্ডফিলের 3 নম্বর প্ল্যাটফর্মে। ধারণ ক্ষমতার 3 গুণ উচ্চতায় যখন এই বর্জ্যের গাড়িগুলো ওঠে, তখন এই প্ল্যাটফর্মে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয়। চালকেরাও শঙ্কায় থাকেন
কখন না জানি দুর্ঘটনা ঘটে। কারণ এই প্ল্যাটফর্মের নিচে রয়েছে বর্জ্যের বিশাল স্তূপ। শম্পা বিশ্বাস, এখন, সাভার, ঢাকা। গানে গানে অনেকে বলতে শোনাচ্ছেন লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, কিন্তু এই লাল পাহাড়ির দেশ, রাঙামাটির দেশ, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই সমস্ত সবুজের আচ্ছাদনে কোথাও লুকিয়ে আছে আঞ্চলিক যারা দ্বন্দ্ব বা আঞ্চলিক যারা সশস্ত্র বাহিনী আছেন তাদের তৎপরতার ইতিহাস। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রায়ই ঘটে এই সমস্ত এলাকাগুলোতে গোলাগুলির মতো ঘটনা। খাগড়াছড়ি আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের একটা চিত্র আপনাদেরকে তুলে ধরতে চাই। সেখানে বলা হচ্ছে এই সকল এলাকায় ব্যবহার করা হচ্ছে অবৈধ সব আধুনিক অস্ত্র, যেমন AK-47, AK-56, আর এতে গেল 1 বছরে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 45 জন সাধারণ মানুষ। এছাড়াও অনেকেই স্বপ্ন দেখেন এই 3 পার্বত্য জেলাকে কেন্দ্র করে স্বাধীন জুম্মো ল্যান্ড প্রতিষ্ঠার। খাগড়াছড়ি ঘুরে আহাত আহমেদের ক্যামেরায় বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরছেন সিওল আহমেদ। এটা তো কখনো হয় না, এটা সরকার কখনো দিবে না। তারা যদি ভুল বুঝতে পারে, কোনো দিনও হবে না এটা। বর্তমানে যে রাষ্ট্রে আমরা যে দেশে বসবাস করি, আমার ব্যক্তিগত আসলে আমি চাইলে সেটা পাবো, সেটা কোনো দিন হতে পারে না। আমাদের গ্রামের সব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করব, আপনাদের তা আপনাদের মতো। এক প্রকার বলতে পারেন এই যে ইন্ডিয়া যেভাবে ইয়াগুলো প্রদেশগুলো চলতেছে এইরকম আর কি। চাঁদাবাজি, অপহরণ আর জুম্মো ল্যান্ড প্রতিষ্ঠা সহ নানা ইস্যুতে ফোনে কথা হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর মুখপাত্র অঙ্গমার্মার সঙ্গে। পার্বত্য অঞ্চলে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যৌক্তিকতা কতটুকু জানতে চাওয়া হয় তার কাছে। আপনি যেই কোনো একটা নাম দিতে পারেন, আঞ্চলিক স্বায়ত্ত শাসন অথবা এই সাহিত্য, কিন্তু স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হতে হবে। এটা পার্বত্য চট্টগ্রাম মুদ্রার অধীনে থেকে পার্বত্য চট্টগ্রামকে পরিচালনা করতে হবে। আমাদের কোনো প্রতিরক্ষা নীতি থাকবে না। আমরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আপামর জনগণের যখন কোনো কারণে হামলা হবে, বহিঃশত্রু আক্রমণ করবে, তখন বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য জনগণ প্রতিরক্ষা গড়ে তুলবে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে সজাগ রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ অর্থের, আর এই অর্থ যোগানের অন্যতম উৎস পার্বত্য চট্টগ্রামে সেবাদাতা মোবাইল অপারেটরগুলো। একই সাথে ঘটছে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা, আর এসব কর্মকাণ্ডে বিরক্ত এলাকাবাসী। গত 4-5 দিন মানে আমরা একবার পাই নাই না দাদা, একদিকে নালা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, একবারে ওই যে বুইমারা, সবগুলা টাওয়ারে গেন্দাম হয়েছে। সশস্ত্র সংগঠনগুলো দৌড়াতে পার্বত্য জেলাগুলোতে প্রতিনিয়তই কমছে পর্যটক, ক্ষতির মুখে পড়ছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। আপনার যে কথা বলছেন এটা একদম অস্বীকার করার কোনো জো নাই। এখানে ব্যাপক হারে কিছুটা হচ্ছে চাঁদাবাজি হয়, এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী যে উদ্যোগ নিচ্ছে সেটাকে আমি মনে করি আরেকটু যদি সাথে যদি আদার্স প্রশাসনগুলো উদ্যোগ নেয়, তাহলে আমরা মনে হয় এটাকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো।
3 পার্বত্য জেলায় 1977 সাল থেকে ধারাবাহিকভাবে 5টি অপারেশন পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমটি ছিল অপারেশন ডিগ আউট, দ্বিতীয়টি অপারেশন ট্রাইডেন্ট, তৃতীয় আর চতুর্থ অপারেশনের নাম পাঞ্চিং টাইগার ও অপারেশন দাবানল। আর সবশেষ অপারেশন উত্তরণ শুরু হয় 2001 সালের 1 আগস্ট থেকে, যা এখনও চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এই খাগড়াছড়িতে গত 6 মাসে প্রায় 40টির বেশি মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বর্তমানেও 12 থেকে 14টি মোবাইল টাওয়ার কোনোভাবেই কাজ করছে না, যার ফলে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের যেমন শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে, একই সাথে এই খাগড়াছড়িতে অনেক বড় একটি অনলাইন মার্কেট রয়েছে, যেই মার্কেটও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিউল আহমেদ, এখন, সবুজবাগ, খাগড়াছড়ি। যদি একটু তুলে ধরতে চাই চট্টগ্রামের অবস্থা, বা আমি যদি বলি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অবস্থা, তাহলে তার অবস্থা বিভৎস। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা বিভৎস। বছর ঘুরতেই বর্ষা এলেই যেন রাস্তার মধ্যে খানাখন্দ তৈরি হয়ে যায়, যেখানে গাড়ি ঘোড়া যেমন নষ্ট হয়, তার পাশাপাশি চলাচল করা যে সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বেশ ভোগান্তিতে পড়তে হয়। একটু বলি, আগ্রাবাদ, জিএসসি, বন্দরনগরী, এছাড়া বিভিন্ন জায়গা দিয়ে যারা চলাফেরা করেন, বিশেষ করে হাটাজারি সড়কের যদি কথা বলি, তাহলে সেই জায়গায় বছরের পর বছর ধরেই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে রাস্তা। এক বর্ষায় ঠিক করা হলেও তার পরের বর্ষায় দেখা যায় রাস্তার অবস্থা বেহাল। এই সমস্যার সমাধানের করণীয় কি, এই প্রশ্ন সেই এলাকার, সেই অঞ্চলের মানুষগুলোর মধ্যে। নগরবাসীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে আসছেন। এবার শেষমেশ 6টি জোনে ভাগ করে সংস্কারের কথা জানাচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রাম নগরীতে মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি হাটহাজারী সড়ক নামেও পরিচিত। প্রতিদিন এই পথ ব্যবহার করেই চট্টগ্রাম শহরে যাতায়াত করেন হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়ার বাসিন্দারা। মাসখানেক ধরে ভারী ও মাঝারি বৃষ্টিতে একেবারেই বেহাল সড়কটি। পুরো সড়ক জুড়েই খানাখন্দ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একটু বৃষ্টি হইলেই পানি জমলে রিক্সা কোন গাড়ি কোন ট্রাফিক সব অ্যাক্সিডেন্টে পড়ে যায়। ছোট গাথা যদি আমি ভরাই, ওটা পানিতে নিয়ে চলে যাবে, কারণ রাস্তা প্রথমে পুরো অ্যাক্সিডেন্ট করলে পুরোটাই থাকবে। এখানে একটু বৃষ্টি হলে পানি টানি ওইটা পুরো রাস্তা নালা টালা পুরো জাম হয়ে থাকে, পানি সরতে পারে না। 2 নম্বর ভিটামিন দিয়ে ফিস দিয়ে কাজ করে, যার কারণে এরা রাস্তার টেম্পার ঠিক নাই, যার কারণে 6 মাসের মধ্যে রাস্তা আবার গর্ত হয়ে যায়। বৃষ্টিতে ভেঙে গেছে, এগুলো যদি ঠিক করা হইতো তাহলে সুন্দরভাবে আমরা চলতে পারতাম, আমাদের ভোগান্তি হইতো না। নগরীতে বাণিজ্যিকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক স্ট্যান্ড রোড। সদরঘাট থেকে এই সড়ক মিলিত হয়েছে বারিক বিল্ডিং মোড়ে। 1.5 কিলোমিটারের কম দৈর্ঘ্যের এই সড়কটির পাশেই রয়েছে ছোট বড় 22টি ঘাট। আমদানি করা লোহার স্ক্র্যাপ, ভোগ্যপণ্য, পাথর, ক্লিংকার সহ বিভিন্ন পণ্য ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা লরিতে করে পরিবহন করা হয় এসব ঘাট থেকে। কিন্তু গর্তের কারণে পণ্য পরিবহনে তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। আমরা কি পরিস্থিতি আছি, কি কষ্টতে আছি, এটা বলার ভাষা মানে খুঁজে পাচ্ছি না। বিগত 10-15 বছর আমি কখনো ভালো দেখি নাই। পানি জমে থাকার রাস্তা ভাঙার কারণে আধা ঘন্টার পর 1-1.5 ঘন্টা লাগে। আমাদের তখন ইনকামও কমে যায়। যখন পানি উঠে তখন গাড়ি উল্টে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ আহত এবং নিহত হয়। সম্প্রতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সড়কের সংখ্যা অন্তত 40টি। ক্ষতিগ্রস্ত সড়কগুলো 6টি জোনে ভাগ করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। অলরেডি 6টা জোনে 6টা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছে, তারা সেখানে কাজ শুরু করছে। এখানে একটা জিনিস সমস্যা হয় কি, যে অতিরিক্ত ভারী বর্ষণ হলে অনেক সময় কাজ করতে পারে না, কারণ এখানে যে বিটুমিন, তারপর অন্য যে ম্যাটেরিয়ালসগুলো দিতে হয়, সেগুলো যদি সরে যায় তাহলে আর কাজের কোনো কিন্তু কোয়ালিটেটিভ যে স্টেজটা সেটা আমরা পাই না। সড়ক সংস্কারে গেল 8 বছরে 6টি প্রকল্পের আওতায় 2,500 কোটি টাকার বেশি খরচ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু সংস্কারের পর সামান্য বৃষ্টি কিংবা বছর না ঘুরতেই সেগুলো আবারও ফিরে গেছে আগের দশায়, যেখানে বিশেষজ্ঞদের হিসাবে পরিকল্পিতভাবে একটি সড়ক সংস্কার করা হলে সেটি অন্তত 10 বছর টিকে থাকার কথা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। মৌলভীবাজারে সরবরাহ কমায় বেড়েছে সকল প্রকার সবজির দাম। প্রায় প্রতি কেজিতেই বেড়েছে 50 থেকে
30 টাকা পর্যন্ত। আর এদিকে মেহেরপুরে সবজির পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে মুরগির বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মৌলভীবাজার কুসুমবাগ সবজির আড়ত থেকে যুক্ত আছেন এম এ হামিদ, আর মেহেরপুর বড় বাজার থেকে মুরগির দরদাম নিয়ে জানাতে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। তবে প্রথমে চলে যেতে চাই হামিদ আপনার কাছে। হামিদ, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বৃষ্টি হচ্ছে। শুভ সকাল জানিয়ে বলছি, এই যে সবজির দাম বৃদ্ধি হয়েছে বাজারে, এর পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, এবং কতদিন যাবত আসলে এই সবজির দাম বাড়তি থাকতে পারে বলে বলছেন ব্যবসায়ীরা? কি তথ্য আছে আপনার কাছে? অনেক দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে সবজির আড়ত রয়েছে সেটা কিন্তু লোকে পরিপূর্ণ থাকতো এই সময়টাতে, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেখানে ফাঁকা। কারণ হিসাবে আমি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করে, তারা বলেছেন যে প্রচুর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতেই সবজি আসতে পারতেছে না, এতে করে সবজির বাজারে ঘাটতি দেখা দিয়েছে এবং এই ঘাটতি দেখার কারণেই কিন্তু সবজির দাম প্রতিদিনই বাড়ছে। বাজারে কাকরোল, বরবটি, সিসিঙ্গা, মরিচ, পেঁপে সবগুলোতেই বলা যায় যে 25 থেকে 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখানে বরবটির দাম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, কিন্তু পাইকারিতে সেটা 90 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ যেখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 50 টাকায় যে জিনিস, সেটা খুচরা বাজারে গিয়ে 70 থেকে 80 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে সেই দাম প্রচুর বেড়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অধিক ডাবল দাম হয়ে যাচ্ছে, 50 টাকার জিনিস 100 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। কারণ হিসাবে আমি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করি, তারা বলেছেন যে দীর্ঘদিন থেকে বৃষ্টি থাকার কারণে লোকজন সবজি চাষ করতে পারছেন না, বা চাষ করতে পারলেও কিন্তু সেখান থেকে সবজি আহরণ করতে পারছেন না। কারণ হিসাবে বলছেন যে সেখানে যেখানে 400 টাকা মজুরি দিতে হতো সেখানে এখন 800 টাকা মজুরি দিতে হয়। এতে করে সবজির বাজারে ঘাটতি দেখা দিয়েছে এবং এতে করে প্রতিটা সবজি কিন্তু দাম বৃদ্ধির দিকে। গতকালকে যে সবজি ছিল 30 থেকে 35 টাকা এবং আজকে সেটা সেই সবজি বেড়ে গিয়ে 40 থেকে 45 বা 50 টাকায় চলে গিয়েছে। অর্থাৎ প্রতিদিনই সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারা বলছে যে যতদিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সবজির দাম বাড়তেই থাকবে। যেহেতু সবজির ঘাটতি রয়েছে সে কারণে সবজির দামটা বৃদ্ধির দিকে, এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে পাইকারি বাজারে যে সবজির দাম রয়েছে সেটা কিন্তু খুচরা বাজারে অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণ হিসেবে ভোক্তারা বলছেন যে বাজারে প্রশাসনের নজরদারি না থাকার কারণে ভোক্তারা সমস্যার মধ্যে পড়ছেন এবং এতে করে সবজির দাম বৃদ্ধির দিকে যাচ্ছে। যদি প্রশাসনের নজরদারি থাকতো তাহলে সহনীয় পর্যায়ে সে দামটা থাকতো। এই ছিল আমার কাছে সবজি বাজার নিয়ে সবচেয়ে অনেক। এবার চলে যেতে চাই মেহেরপুরে, সেখানে আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুজাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে গতকালকে দেখছিলাম যে রাজধানীর বাজারে এই মুরগির দাম বেশ ঊর্ধ্বগামী ছিল। তো মেহেরপুরে এই মুহূর্তে মুরগির দাম কেমন দেখতে পাচ্ছেন এবং কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আপনাকে জানিয়ে রাখি, গত এক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরে ঊর্ধ্বমুখী মুরগির বাজার, এর পাশাপাশি সবজির বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। সবজির পাশাপাশি মুরগির বাজারও কিন্তু কিছুটা দাম বেড়েছে। আমি যদি এক সপ্তাহের ব্যবধানের কথা বলি, গত সপ্তাহ চাইতে কিন্তু কেজি প্রতি মুরগি বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। যদি আজকের কথা বলি, আজ প্রতি কেজি ব্রয়লার মুরগি মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা করে। এর পাশাপাশি লেয়ার মুরগি কিন্তু বেড়েছে, সোনালী মুরগির দাম বেড়েছে। লেয়ার মুরগি কিন্তু গত এক সপ্তাহ আগে 260 থেকে 270 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, সেটি আজকের বাজারে কিন্তু প্রায় 300 টাকা ছুঁয়েছে। এর পাশাপাশি লেয়ার মুরগিও কিন্তু 300 থেকে 310 টাকা করে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দামও কিন্তু আজকে কেজিতে প্রায় 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকা করে, যেটি গত এক সপ্তাহ আগেও কিন্তু মুরগির বাজার কিছুটা নিম্নমুখী ছিল, কিন্তু সপ্তাহের ব্যবধানে মুরগির বাজার কিন্তু বেড়ে গেছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, কয়েকজন খামার মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিনিয়ত কিন্তু পোল্ট্রি ফিডের বাজার কিন্তু বাড়ছে, যার ফলে মুরগির দামও কিন্তু বাড়াতে হচ্ছে অনেক। এর পাশাপাশি কিন্তু পোল্ট্রি ফিডের দাম যদি কমে তখনই কিন্তু মুরগির দাম কমবে, তাই পোল্ট্রি ফিডের বাজার নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন খামারিরা। অনেক এই ছিল আমার কাছে মুরগি বাজারের সর্বশেষ পরিস্থিতি। অনেক সামান্য বাজারেই বাজার পরিস্থিতি যেন উত্তাল হয়ে ওঠে, সে বিষয়ে জানাচ্ছিলেন শাকসবজি এবং মুরগির বাজার থেকে সবশেষ মৌলভীবাজার এবং মেহেরপুর থেকে সহকর্মীরা। কিছু বিষাদ হোক পাখি নগরীর নোনা ধরা দেয়ালে, বলছিলাম সেই সমস্ত বিষাদের কথা যে সমস্ত বিষাদে পদ্মার তীব্র ভাঙনে নদী পারের মানুষদের
জনজীবনে দেখা দিয়েছে। নদী পাড়ির মানুষগুলোর বিলীন হচ্ছে ঘর বাড়ি থেকে অন্যান্য যে সমস্ত স্থাপনা, বিশেষ করে পাটুরিয়া দৌলদিয়া রুটের 1 নম্বর ফেরিঘাট বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে অপরটিও। আর এতে করে বাধ্য হয়ে লঞ্চ সার্ভিস সরিয়ে নিতে হয়েছে পাশের 2 নম্বর ফেরিঘাটের পন্টনায়। বিপাকে পড়েছেন যাত্রী, লঞ্চ শ্রমিক, মালিক আর স্থানীয় ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন অব্যবস্থাপনা আর গাফিলতির শিকার হচ্ছে পুরো একটি যোগাযোগ ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আহাদ জামান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলদিয়া নৌপথ। পদ্মা নদীর প্রবল স্রোতে ভাঙনের কবলে নৌপথটির অবকাঠামো। গেল 1 সপ্তাহ ধরে ভাঙলেও গেল মঙ্গলবার ভয়াবহ রূপ নেয়। দুপুরের দিকে হঠাৎ করে একটি জেটির নিচের মাটি সরে যায় এবং মুহূর্তেই সেটি নদীতে ধসে পড়ে। আরেকটি জেটিও রয়েছে বিলীনের শঙ্কায়। ফলে বাধ্য হয়ে লঞ্চগুলো সরিয়ে নেওয়া হয় পাশের পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাটে। সেখানে কোনো রকমে অস্থায়ীভাবে যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ রয়েছে প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলেও আগাম কোনো প্রস্তুতি নেয় না কর্তৃপক্ষ। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এছাড়া লঞ্চঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার কারণে বিপাকে পড়ছেন যাত্রী, লঞ্চ শ্রমিক ও মালিকেরা। পল্টনের সাথে এলো ধাক্কা মারে, পল্টনের 2-3টা তার ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পর আস্তে আস্তে যে সিঁড়িটা ছিল জেটি, ওটা আস্তে আস্তে নিচের দিকে তলায় যায়। লঞ্চঘাটটা তো অলরেডি গেছে কালকে ভাঙ্গা, তো কর্তৃপক্ষ আসতেছে, দেখতেছে, এখনো কিন্তু কোনো ব্যবস্থা না। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যাত্রী ছাউনি ভাঙে যাইতে পারে এবং কি দোকানপাট ভাঙা নদী গর্ভে বিলীন হয়ে যাইতে পারে। আমাদের তো রেনি সিজনে এমনি যাত্রী কম, সেক্ষেত্রে গাড়ি স্থানান্তরের কারণে আমরা এর প্রভাব আরো প্রকট আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ যাতায়াতে অসুবিধা হবে, প্লাস ওই পারে যে মানুষগুলো আছে এদেরও সমস্যা হবে। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু জায়গাটি ফোরশোরমুক্ত এলাকা, পানি উন্নয়ন বোর্ড একই সাথে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিত করেন এবং নির্বাহী প্রকৌশলী মহোদয় রাতে এসেছিলেন এবং তিনি কিছু ব্যবস্থা নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে, আজকের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। মোটামুটি ভালোভাবে কিছু বস্তা ফালাইলে তখন এই জায়গাটা ক্লিয়ার হবে। হ্যাঁ, মিনিমাম 50-60 হাজার বস্তা যদি ফালান যায়, প্রায় 300-400 মিটার জায়গা, তাহলে মোটামুটি একটা স্থিতিশীলতা আসবে আর কি। পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথটি। এখনই সময় দ্রুত ও টেকসই ব্যবস্থা নেয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। দক্ষিণাঞ্চলের অধিকাংশ শহর উপশহরের বাণিজ্য এবং চাষাবাদ নদী খাল কেন্দ্রিক। পটুয়াখালীর মুরাদিয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাট, বাজার আর জনপথ। নদীটি পলি জমে দখল দূষণে খালে পরিণত হয়ে এখন অস্তিত্ব সংকটে। শুষ্ক মৌসুমে পানি শূন্যতা আর বর্ষায় জলাবদ্ধতায় সংকটে পড়ে মানুষ। নদীটি রক্ষা আর রাজস্ব আদায়ে উদ্যোগী হয়েছে প্রশাসন। জসিম পারভেজের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। পটুয়াখালীর দুমকি উপজেলায় 22 কিলোমিটার দীর্ঘ মুরাদিয়া নদীটি 90 দশকে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমের একমাত্র মাধ্যম ছিল। ঝালকাঠি, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর গলাচিপা শহরের সঙ্গে চলত এই বাণিজ্যিক কার্যক্রম। তবে 2 যুগে 50 ফুট চওড়া নদীটি দখল, দূষণ ও পলিজমে সংকুচিত হয়ে 30 ফুট প্রশস্তের খালে পরিণত হয়েছে। জীববৈচিত্র্য, যোগাযোগ, পানি সংকট আর জলাবদ্ধতায় দিশেহারা কৃষক সহ সর্বস্তরের মানুষ। অবৈধ দখল, এটা তো কোনো লিগাল না, এটা তো কোনো খাজনা দেয় না, পাতি দেয় না, এটা তো সরকারই মনে করেন গ্রাম করছে, মাটি কাটছে, সবই করছে, কিন্তু ওপারে মানুষ দখল করতেছে। কিছু কিছু পরিবারের আছে পুরো খালের উপর নির্ভরশীল, ঠিক আছে, তখন যখন পানি শুকিয়ে যায় তখন তো আর পানি পাচ্ছে না, তো এদের পারিবারিক অনেক সমস্যা হয়। খরচ চলতে আছে না, এই নদী গেছে মরিয়া, এই খাল আসলে মালির খাল কইতো, ওই খাল মরিয়া গেছে, আমরা বিস্ফোরা করতে পারি না। অর্ধশত একরের অধিক জমি অবৈধ দখলে রয়েছে নদীর তীরের মানুষের। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপজেলার অন্যান্য খাল দখলমুক্ত করা ও ভূমির রাজস্ব আদায়ে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন। মুরাদিয়া খাল সহ আপনার দুমকিতে যতগুলো খাল আছে, আমি সার্ভেয়ারকে নির্দেশনা প্রদান করেছি, উনি তালিকা করছেন যে কোন খাল দখলে আছে কিনা বা কার দখলে আছে। পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ পূর্বক আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নদীটি খনন ও দখলমুক্ত করা হলে যেমন উপকৃত হবে স্থানীয় কৃষক ও বাণিজ্যিক লোকজন, একই সঙ্গে সরকার আদায় করতে পারবে বিপুল পরিমাণের রাজস্ব। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। পার্বত্য জেলা বান্দরবনের দুর্গম থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের চিত্র বদলে দিয়েছে একটি মাত্র সেতু। সাঙ্গু নদীর ওপর নির্মিত সেতুর কারণে ভাগ্যই পাল্টে গিয়েছে 12টি গ্রামের 7,000 মানুষের। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে উন্নত হয়েছে স্থানীয়দের জীবনমান। রিজবি রাহাতের তথ্য ছবিতে দেখবেন বিস্তারিত। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বলিপাড়া ইউনিয়ন। এখানকার হানরামপাড়া, সতীশচন্দ্রপাড়া, রামদুপাড়া, আদিকাপাড়া সহ বিভিন্ন পাড়ায় বসবাস করেন কয়েক হাজার পরিবার। দুর্গম এলাকা হয় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই পিছিয়ে স্থানীয় বাসিন্দারা। স্বাধীনতার পর থেকে সড়ক যোগাযোগ না থাকায় নদীপথে কিংবা পায়ে হেঁটে যাতায়াত করতে হতো স্কুল কলেজ শিক্ষার্থীদের। নিজেদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে কিংবা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পড়তে হতো চরম ভোগান্তিতে। বর্ষাকালে অনেক বৃষ্টি কারণে বন্যা হয়, আমরা চলাচল করতে পারি না, বাজার করতে পারি না। এখন ব্রিজ ঠিক হয়েছে, আমরা আনন্দ খুশি হয়েছি। আগে যখন ব্রিজ ছিল না তখন যারা গ্রাম থেকে আসা যাওয়া করে তাদের অনেক কষ্ট হইতো, বিশেষ করে যখন বন্যা হইতো। সার্বিক বিবেচনায় উপজেলা ও জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ স্থাপনে উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় বলিপাড়া এলাকায় সাঙ্গু নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হওয়ায় চিত্র বদলেছে বলিপাড়া ইউনিয়নের। সহজ হয়েছে স্থানীয়দের যাতায়াত ও পণ্য পরিবহন। আমাদের অনেক সুবিধা হচ্ছে, মানে কি নৌকা পার হয়ে যাইতে হয় না। ওপারের মানুষের যাতায়াতের খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, যেমন নদীর পানি বেড়ে গেলে নৌকা দিয়ে যাতায়াত করতে হইতো, ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাইতো এবং সময়ের ব্যাপার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, সেতু নির্মাণের ফলে আঞ্চলিক নিরাপত্তা জোরদার সহ স্থানীয়দের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান কর্তৃক বাস্তবায়িত বলিপাড়া ব্রিজ 182 মিটার এবং এটার সাথে 70 মিটার র্যাম্প সংযুক্ত রয়েছে। প্রকল্পটি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রকল্পটি সমাপ্ত হওয়ার ফলে 12টি গ্রামের প্রায় 7,000 মানুষ এই সড়ক দিয়ে যোগাযোগ করে থানচি উপজেলায় আসতে পারবেন এবং এই যোগাযোগের ফলে এখানে বলিপাড়া এবং থানচি একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 2019 সালে 21 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 180 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ। এখন বান্দরবান। এবার দেশের বাইরের প্রসঙ্গ। কাতারে ব্যবসা বাণিজ্যে দিন দিন বিনিয়োগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। ভিনদেশি ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। সোফা, পর্দা, কার্পেট সহ হোম ডেকোরেশনের ব্যবসা ঝুঁকছেন সবচাইতে বেশি। শুধু দেশটির মাইজারেই রয়েছে 50টির বেশি বাংলাদেশি মালিকানাধীন দোকান। কাতার থেকে সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। ঘরকে মনের মতো রাঙিয়ে তুলতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাই তো নিজের পছন্দ ও আধুনিকতার ছোঁয়ায় ঘরকে পরিপাটি করে তোলার চাহিদাও দিন দিন বাড়ছে। বাড়িঘরের অন্দরসজ্জার চাহিদাকে পুঁজি করে দেশে বিদেশে গড়ে উঠছে হোম ডেকোরেশন সংক্রান্ত ব্যবসা। এমনকি ভিনদেশি ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন কাতারে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশের মাটিতে সোফা, পর্দা, কার্পেট সহ ঘর সাজসজ্জার দোকান দিয়ে সাধারণ প্রবাসী থেকে অনেকেই হয়ে উঠেছেন উদ্যোক্তা। শুধু কাতারের মাইজার সারা মধ্যম এরিয়াতেই এ ধরনের 50টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশিদের। এর মধ্য দিয়ে একসময় কাজের সন্ধানে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা এখন নিজেরাই কাতারের সৃষ্টি করছেন কর্মসংস্থান। আমাদের এখানে কার্পেট, পর্দা, সোফা, তারপর রেডিমেড এভরিথিং, হাউস ডেকোরেশনের সব কিছু পাওয়া যায়। কাতারেরও আমাদের সাথে একটা ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক আছে। তারা আমাদেরকেও অনেক রেসপেক্ট করে, আমরাও তাদেরকে অনেক রেসপেক্ট করি। প্রবাসীরা ব্যবসা বাণিজ্যের দিকে ঝোঁকার কারণে আয় যেমন বাড়ছে, তেমনি আগের চেয়ে বেশি অঙ্কের রেমিটেন্সও পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তারা। ব্যবসা থেকে যেই আর্ন আমরা করি, ওই টাকাগুলো আমরা ওই দেশে, আমরা বৈধ পথে দেশে আমরা টাকাগুলো ট্রান্সফার করি। কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন 30,000-এর বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন আনুমানিক 1 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। সব মিলিয়ে বর্তমানে 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কাতারে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এখন কাতার। রাশিয়ার জ্বালানি তেল কেনায় শাস্তিস্বরূপ ভারতের উপরে
25% শুল্ক বাড়িয়ে মোট 50% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের। বুধবার এই সংক্রান্ত নির্বাহী আদেশের মধ্য দিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। আর এই অবস্থায় এই শুল্ক হারকে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করল ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন টানাপোড়েনের মধ্যেই চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন শুল্ক ঝড় মোকাবিলায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়েও আরও এক ধাপ পিছিয়ে পড়ল ভারত। ওয়াশিংটনের হুমকি উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় শাস্তি হিসেবে নয়াদিল্লির উপর আরও 25% শুল্ক যোগ করে নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ভারতীয় পণ্যে অতিরিক্ত 50% শুল্কের বোঝা চাপল। আগের গড় শুল্ক হার 5 থেকে 10%-এর সাথে এখন ভারতীয় পণ্যে যুক্ত হবে 50%। রুশ তেল কেনা বন্ধ না করায় ইউক্রেন যুদ্ধে ভারত ইন্ধন যোগাচ্ছে বলে আগে থেকে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। মঙ্গলবার 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছিলেন। এরপরও বিষয়টি আমলে নেননি নরেন্দ্র মোদী। অবশেষে চরম পর্যায়ে পৌঁছালো ওয়াশিংটন নয়াদিল্লি বাণিজ্য উত্তেজনা। এবার যোগ করা নতুন 25% শুল্ক 21 দিন পর 27 আগস্ট কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া সিদ্ধান্তটি এমন এক সময় আসলো যখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সম্মত হতে রাশিয়াকে চাপ দেওয়ার লক্ষ্যে মস্কোতে অবস্থান করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইতিমধ্যে যুদ্ধবিরতির বিষয়ে পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন উইটকফ। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত সরকার। এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটি। সেই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। আর ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা দাবি করছেন, ভূ রাজনীতি বা জোটবদ্ধ হওয়ার কোনো কারণে নয়, কেবল অর্থনীতির স্বার্থে রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে নয়াদিল্লি। Both public sector companies and private sector companies, because Russia offers very good economics discount. That's the only reason. That's not dictated by the government of India, or there is no such policy on the part of the government of India. So I think it's no love for Russia, it's economics. এদিকে রাশিয়ার জ্বালানি তেল কিনছে চীনও, তবুও তাদের সঙ্গে বাণিজ্য আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়তি শুল্ক চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের সবচেয়ে সংকটের মুখোমুখি হচ্ছে বলে শঙ্কা প্রকট হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সেমিকন্ডাক্টর ও বিভিন্ন চিপ আমদানিতে ট্রাম্পের 100% শুল্ক আরোপের ঘোষণায় এবার যুক্তরাষ্ট্রের আইফোনের যন্ত্রাংশ তৈরিতে $10,000 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে টেক জায়ান্ট কোম্পানিগুলোর ওপরে বেশ কয়েকদিন ধরেই চাপ দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। বুধবার এক ঘোষণায় অ্যাপল জানায়, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য $10,000 কোটি বিনিয়োগ করা হচ্ছে। এখন থেকে আইফোনের বেশিরভাগ যন্ত্রাংশ এবং বিভিন্ন চিপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তৈরি করা হবে। অন্য দেশ থেকে আমদানি কমাতেই এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এর আগে মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে অ্যাপেলের ক্ষতি হয় কোটি কোটি ডলার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নিজেদের জন্য তৈরি পণ্যের ক্ষেত্রে কোম্পানিগুলোকে বাড়তি কোনো চার্জ দিতে হবে না। নতুন বিনিয়োগের মাধ্যমে মার্কিন ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম চালু করা হবে, যার লক্ষ্য অ্যাপেলের সরবরাহ চেইনকে আরও গতিশীল করা। চলতি বছর তারা 19 বিলিয়নেরও বেশি চিপ তৈরির লক্ষ্যমাত্রা দিয়েছে। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দিতে অবদান রেখেছিলেন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। তাই তো ঐতিহাসিক 36 জুলাইয়ের প্রথম বর্ষপূর্তি ঘিরে আনন্দে মেতেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। নানা আয়োজনে আগামীর বাংলাদেশের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন গণঅভ্যুত্থানের প্রবাসী অংশীজনেরা। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 2024-এর জুলাই ছাত্র জনতার আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল গোটা দেশ থেকে বিদেশে। শেখ হাসিনার নির্দেশে চালানো বুলেটের গুলিতে যখন পিচডালা কালো পথ রক্তে ভিজে লাল হয়েছিল, তখন গর্জে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। হাজার মাইল দূরে থেকেও প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিলেন এক একজন রেমিটেন্স যোদ্ধা। বিদেশের মাটিতে থেকে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। আন্দোলন ছাড়াও রেমিটেন্স বন্ধ করে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন। এই কাতারে ছিলেন যুক্তরাজ্যে বসবাস করা বাংলাদেশিরাও।
দেশে থাকা ছাত্র জনতার পাশাপাশি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের প্রতিবাদের মিশেলে হওয়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। 1 বছর পরে সেই বিজয়ের দিনটি উদযাপনে মেতেছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। স্মরণ করছেন 1 বছর আগের 36 জুলাইয়ের স্মৃতি। স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও মিলন মেলার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের কাছে নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেছেন যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা। যে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি যে ফ্যাসিবাদের পুনর্বাসন বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমরা চাই সংস্কার সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরে একটা নতুন বাংলাদেশ বিনিময়। 36 জুলাই ঘিরে যুক্তরাজ্যে হওয়া বর্ষপূর্তির আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সংগঠন ছাড়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। দেশের কল্যাণে সত্যিকারের বৈষম্যমুক্ত ও ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন গণ অভ্যুত্থানের প্রবাসী অংশীদাররা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ। 8 বছর আগে ধারণ ক্ষমতা পূর্ণ হলেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিলে, অতিরিক্ত বর্জ্যে হুমকিতে পরিবেশ। লোড গাড়ি ওঠার সময় যখন কন্ট্রোল না হয় তখন নিচের দিকে পড়ে যায়। আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার, এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্ষায় বেহাল দশা চট্টগ্রাম নগরীর 100 কিলোমিটার সড়কে, খানাখন্দ গর্তে ঘটছে দুর্ঘটনা, 6 জনে ভাগ করে দ্রুত সংস্কারের আশ্বাস কর্পোরেশনের। কাতারে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে কর্মসংস্থান। আমাদের এখানে কার্পেট, পর্দা, সোফা, তারপর রেডিমেড এভরিথিং, হাউস ডেকোরেশনের সব কিছু পাওয়া যায়। কাতারিরও আমাদের সাথে একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারা আমাদেরকেও অনেক রেসপেক্ট করে, আমরাও তাদেরকে অনেক রেসপেক্ট করি। এবং রাশিয়ার তেল কেনায় ভারতের উপরে 25 থেকে বাড়িয়ে 50% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, অন্যায্য অযৌক্তিক বলল ভারত। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।